আজকের গল্প পিসেমশাইয়ের জিপ গাড়ি। পিসেমশাই পুরনো জিনিসপত্র নিয়ে খুটুর মুটুর করতে ভালোবাসতেন। একবার ছোটদের ছাইয়ের গাদা থেকে তিনি একটা রেডিওর খোল তুলে এনেছিলেন। শুধু খোলটাই ছিল, ভেতরে যন্ত্রপাতি কিছুই প্রায় ছিল না। আমরা দেখতাম অফিস থেকে বাড়ি ফিরেই তিনি ওটা নিয়ে বসতেন। রেডিওর জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতির মধ্যে খুব সামান্য কটা জিনিসই তিনি কিনেছিলেন। বাকি সবই ছিল এদিক ওদিক থেকে নেওয়া জোড়াতালি জিনিসপত্র, যার মধ্যে রাংতা, কাঠি এসবও ছিল। তারপর রেডিওটাতে প্রথম যেদিন ঘর ঘর আওয়াজ বেরোলো, সে কি উত্তেজনা! রাত রাত জেগে মহালয়ার আগেই পিসেমশাই ওই খোলটাকে একটা সত্যিকারের রেডিও বানিয়ে ফেললেন। আমি যে যুগের কথা বলছি তখনও টিভি আসেনি। রেডিও অবশ্য অনেক বাড়িতেই থাকতো, আর রেডিওর নানা রকম প্রোগ্রাম সকলে যথেষ্ট মন দিয়ে এবং ভালোবেসে শুনত। সেই বছরে আমরা সবাই মিলে পিসির বাড়িতে একসাথে বসে পিসেমশাইয়ের বানানো রেডিওতে মহালয়া শুনেছিলাম। কেউ কেউ অবশ্য বলেছিল এবছরে মহালয়াতে তর্জন গর্জন একটু বেশি, সেই জন্য গান টানগুলো ঠিকমতো শোনা যায়নি। আসলে রেডিওর ঘর ঘর আওয়াজটা বাড়তে বাড়তে মাঝে মাঝে গানের আওয়াজকে ছাপিয়ে যাচ্ছিল। কিন্তু সে যাই হোক, আমাদের পুজোটা কিন্তু সেবারে ওই মহালয়ার দিনেই জমে গেছিল। 2-4 বছর পর পিসেমশাই একটা পুরনো জিপ গাড়ি কিনলেন। বললেন, বুঝলে, বিদেশি জিনিস একেবারে জলের দরে পেয়ে গেলাম। দ্বিতীয় মহাযুদ্ধের সময় এগুলো আমেরিকা থেকে এসেছিল। আমাদের দিলীপ, ওই যে রে, ভীষণ ভালো মোটর মেকানিক, সে এটা কিনে বডিটাকে এক্সটেন্ড করে নিয়েছিল। এখন ওটার পেছনে হেসে খেলে 8 জন বসতে পারে, চেপে চুপে বসলে আরও বেশি। আমি নিজে চালিয়ে দেখে নিয়েছি, ইঞ্জিনে সামান্য একটু গোলমাল আছে। সাইলেন্সারটাও ঠিক কাজ করছে না, তবে 2-4টে জিনিস একটু ঠিকঠাক করে নিলেই জিপটা একেবারে নতুন হয়ে যাবে। আমরা সবাই একেবারে উল্লসিত। শুধু পিসিমা ঘরের মধ্যে গজগজ করছিলেন। যত সব আবর্জনার জঞ্জাল, এবার পয়সা আর সময় শুধু ওটার পেছনেই নষ্ট করবে। সেটা অবশ্য মিথ্যে নয়। গাড়ির পেছনে টাকা এবং সময় দুই যাচ্ছিল, তবে নষ্ট হচ্ছিল বলাটা অন্তত আমার মতে ঠিক নয়। কারণ গাড়িটা কিছুদিনের মধ্যেই দিব্যি চালু হয়ে গেল। তখন ওটা নিয়ে আমাদের আসানসোল শহরের মধ্যেই এদিক ওদিক টুকটাক ঘোরাঘুরি শুরু হয়ে গেল। সে বছর আসানসোলের ডিসেম্বরে জমিয়ে ঠান্ডা পড়েছিল। পিসেমশাই বললেন, 25শে ডিসেম্বর আমরা সবাই মিলে ওই গাড়ি নিয়ে পিকনিক করতে যাব। প্রশ্ন উঠল, কোথায় যাওয়া হবে? অনেক রকম আলাপ আলোচনার পর ঠিক হলো মাইথন যাওয়া হবে। সকাল 8টার সময় রওনা হব। ব্রেকফাস্ট, লাঞ্চ এবং বিকেলের চা খেয়ে ওখান থেকে সন্ধ্যের মধ্যে ফিরে আসা যাবে। পিকনিকের দলটা নেহাত কম হলো না। সব মিলিয়ে লোকসংখ্যা দাঁড়ালো 16। সামনে 3 জন, পেছনের সিটে 8 জন। পেছনের দুদিকের সিটের মাঝখানটাতে গদি বানিয়ে ছোট 3 জনের বসার ব্যবস্থা হলো। তখনও 2 জন বাকি রয়ে গেল। ছোট কাকা বলল, আমি বরং কেষ্টকে নিয়ে বাসে করে চলে যাই। তাই হলো। ভাগ্যক্রমে একটুক্ষণের মধ্যেই মাইথনের একটা বাস ওরা পেয়ে গেল। বাবা বললেন, বাসে করে যেতে তো বেশি সময় লাগবে। ভালোই হয়েছে যে তমালরা আমাদের চেয়ে একটু আগেই বেরিয়ে গেছে। সব কিছু গুছিয়ে রওনা হতে আমাদের আরও আধ ঘন্টা লাগলো। জিপটা চলতে শুরু করলো। পেছনটা খোলা, হু হু করে শীতের ঠান্ডা হাওয়া আসতে লাগলো। আমাদের তাতে কোনো ভ্রুক্ষেপই নেই। মহানন্দে গান ধরলাম। আমাদের যাত্রা হলো শুরু, এখন ওগো কর্ণধার তোমারে করি নমস্কার। এখন বাতাস ছুটুক, তুফান উঠুক, ফিরব না গো আর। গাড়ি চালাচ্ছিল বড়দা, অর্থাৎ আমার পিস্তুত দাদা। নতুন বিয়ে করেছে, বৌদির মুখটা লজ্জা লজ্জা, আলো আলো ভাব।
সামনে বড়দার পাশে পিসেমশাই, আর তারপরে বাবা, বাকি আমরা সবাই পিছনে। দিব্যি চলছিল গাড়িটা, আমাদের গানটাও জমে উঠেছিল। 10-12 কিলোমিটার যাবার পর হঠাৎ কী হলো কে জানে, গাড়ি বন্ধ হয়ে গেল। তখন কুলটিও পৌঁছইনি আমরা। সামনে থেকে বাবারা এবং পিছন থেকে আমার দাদা আর নীলুদা মানে পাড়াতুতো দাদা, যারা দুজনে একেবারে ধারে বসেছিল, টপ করে নেমে পড়ল। গাড়ির বনেট খুলে সবাই পর্যবেক্ষণ করে বলল, একটু গণ্ডগোলের ব্যাপার, তবে চিন্তার কিছু নেই, সামনেই গ্যারেজ, এক্ষুনি ঠিক হয়ে যাবে। সবাই নেমে পড়লাম। ছেলেরা গাড়ি ঠেলতে শুরু করলো, মেয়েরা সঙ্গে সঙ্গে হাঁটতে হাঁটতে গ্যারেজে পৌঁছলাম। সামান্য গণ্ডগোলটা ঠিক করতে ঘণ্টাখানেকের উপর লেগে গেল। সবার তখন খিদে পেয়ে গেছে, সঙ্গে পাউরুটি, কলা ইত্যাদি ছিল, কাজে ওখানেই হাতে হাতে জলখাবারটা খাওয়া হয়ে গেল। গাড়ি আবার চলতে শুরু করলো, কিন্তু 4-5 কিলোমিটার গিয়ে একটা বাজার পেরিয়েই গাড়িটা আবার থেমে গেল। বড়দা অনেক চেষ্টা করলো, বেচারার ফর্সা মুখটা লাল হয়ে গেল, কিন্তু গাড়ি একটুও নড়ল না। একটু ঠেললেই মনে হয় স্টার্ট হয়ে যাবে, বড়দা বলল। আমরা নেমে পড়লাম। দাদা আর নীলুদা গাড়িতে ধাক্কা লাগালো, গাড়ি আবার চলতে শুরু করলো। যা হোক করে কল্যাণেশ্বরী মন্দির পর্যন্ত পৌঁছানো গেল। মাইথন যেতে গেলে এই মন্দিরের পাশ দিয়েই যেতে হয়, আর সবসময়ই মন্দিরে পুজো দেওয়া হয়। মায়েরা মন্দিরের ভেতরে গিয়ে পুজো দিয়ে এলেন। ভীষণ ভিড়, লম্বা লাইন, আমরা আর ভেতরে গেলাম না। প্রসাদ খেয়ে আবার ধাক্কা মারা শুরু হলো গাড়ি স্টার্ট করার জন্য। বড়দার খুড়তুতো বোন সুদীপ্তা কলকাতা থেকে বেড়াতে এসেছে বড়দিনের ছুটিতে, আর আমার ছোট পিসির মেয়ে তাপসী। দাদাদের অবস্থা দেখে ওরা ফিক ফিক করে হাসছিল। প্রথম দিকে গাড়িতে ধাক্কা দিতে গিয়ে দাদা আর নীলুদার মধ্যে বেশ একটা হিরো হিরো ভাব ফুটে উঠছিল, কিন্তু বারে বারে গাড়ি ঠেলতে ঠেলতে দুজনেরই অবস্থা একেবারে কাহিল হয়ে গেছিল। ইতিমধ্যে সুদীপ্তাকে নিয়ে দাদা আর নীলুদার মধ্যে একটা ঠান্ডা প্রতিযোগিতা শুরু হয়ে গেছিল। আমার ভয় হচ্ছিল ওদের দুজনের এতদিনের বন্ধুত্বটা এই মেয়েটার জন্য না নষ্ট হয়ে যায়। তার উপর ওদের দুজনের ফিক ফিক হাসি দেখে আমি রেগে বেগে বললাম, তোদের খুব হাসি পাচ্ছে না? ওদের কত কষ্ট হচ্ছে জানিস বারবার এভাবে গাড়িতে ধাক্কা লাগাতে? তোদের যদি ওরকম করতে হতো তো বুঝতিস। আমার কথা শেষ হতে না হতেই ঠিক বলেছ বলে সুদীপ্তা তাপসীকে চোখের ইশারায় সঙ্গে ডেকে নিয়ে দাদাদের সাথে গাড়ি ঠেলায় হাত লাগালো। মারো জোরে হেইও, আরও জোরে হেইও। দাদার নীলুদার কেতরে পড়া চেহারাটা আবার উৎসাহে টান টান হয়ে উঠল। মাইথন পুছুতে 1টা বেজে গেল। একটু এদিক ওদিক খুঁজতেই দেখলাম গাছের ছায়ায় উনুন টুনুন রেডি করে ছোটো কাকা লম্বা হয়ে শুয়ে ঘুমোচ্ছে, আর কেষ্টদা অনেক কাঠকুটো জোগাড় করে সেগুলোকে গোছাতে গোছাতে আপন মনে কিছু একটা গান গাইছে লোকগীতির সুরে। পিকনিকের জায়গায় পৌঁছে পিসেমশাই আর বাবা তাড়া দিতে শুরু করলেন, চটপট খাওয়া দাওয়া সেরে দাও, সন্ধ্যের আগে বাড়ি পৌঁছতে হবে। তা বললেই কি আর অত তাড়াতাড়ি হয়? বড়দা বৌদির নতুন বিয়ে, আরও সব এদিকে ওদিকে খুচরো প্রেমের ঢেউ উঠেছে। হিমেল বাতাসে তখন বসন্তের গুঞ্জন। বড়দা বৌদির সাথে লেজুর হয়ে আমাদের পুরো দলটা, বড়রা বাদে, লাঞ্চে উঠলাম। গান হলো, খেলা হলো, তারপর হই হই করে খাওয়া সারতে সারতেই বেলা প্রায় 4টে বাজল। শীতের বেলা দেখতে না দেখতে নিভে আসছিল। বিকেলে চা আর হলো না। মা কাকিমা পিসিমাদের সাথে সাথে কেষ্টদা রান্নার সব জিনিসপত্র তাড়াতাড়ি করে গুছিয়ে গাড়িতে তুলতে লাগলো। পিসেমশাই ছটফট করছিলেন, বাবার মুখে উদ্বেগ। আমরা তাড়াতাড়ি করে সবাই জিপে উঠে বসলাম। দাদা আর নীলুদা নিচে দাঁড়িয়েছিল। বাবা ওদের বকুনি দিয়ে বললেন, দেরি করছো কেন তোমরা, উঠে পড়ো গাড়িতে। দ্বৈত কণ্ঠে আবৃত্তির মতো প্রশ্ন করল ওরা, ধাক্কা দিতে হবে না? ও, বাবা যেন একটু অপ্রস্তুত হলেন। তারপরেই জোর গলায় বড়দাকে নির্দেশ দিলেন, সমর, গাড়িতে স্টার্ট দাও। দাদা আর নীলুদা যথারীতি গাড়িতে জোর একটা ধাক্কা দিয়ে লাফ দিয়ে উঠে বসলো চলন্ত গাড়িতে।
নিরিবিলি রাস্তাটা আবছা অন্ধকারে একটু ঝাপসা দেখাচ্ছিল। পিসেমশাই একবার আপন মনেই বললেন, বড্ড দেরি হয়ে গেল। আমাদের কিন্তু একবারও সে কথা মনে হচ্ছিল না। পিকনিকে গেলে এটুকু দেরি তো হবেই। এই রাস্তাটা অবশ্য খুব একটা ভালো নয়, তবে এর চেয়ে ভালো রাস্তা কটাই বা আর আছে। এত লোক বসেছি বলে এবড়ো রাস্তার ঝাঁকানিটা টের পাচ্ছিলাম না। এদিকে গাড়ি টাড়ি তেমন চলে না, রাস্তার আলোও খুব কম, কিন্তু আমাদের গাড়ির হেডলাইটটা তো ছিল। যদিও তাতে আলোর জোরটা একটু কম ছিল, তবু রাস্তাটা ভালোই দেখা যাচ্ছিল। মুশকিল বাঁধল একটা ট্রাককে ওভারটেক করতে গিয়ে। পেছন থেকে হর্ন বাজিয়ে যেই না বড়দা ট্রাকটাকে ওভারটেক করতে গেছে, অমনি আমাদের গাড়ির হেডলাইটটা দপ করে নিভে গেল। পিসেমশাই চেঁচিয়ে উঠলেন, সাইড করো, সাইড করো। তারপরেই বড়দাকে বকুনি, তোকে বললাম না তখন যে হর্ন আর হেডলাইট একসাথে দুটো চলবে না? হর্ন বাজাতে হলে হেডলাইট আগে বন্ধ করে দিতে হবে। ওভাবে কি গাড়ি চালানো যায়? বড়দার কথায় উষ্মা, এগুলো রিফ্লেক্সে হয়। তা বললে চলবে কেন? পিসেমশাই সমানভাবে বলে চললেন, যে গাড়ির যে নিয়ম সেভাবেই তাকে চালাতে হবে। এরপর বাকি পথটাতে আমাদের জিপটা মাঝে মাঝেই রাস্তার ধারে চুপটি করে দাঁড়িয়ে যেতে লাগলো। যেইমাত্র রাস্তায় এদিক ওদিক থেকে দু চারটে বেশি গাড়ি এসে যাচ্ছে, অথবা যখনই কোনো পুলিশ নজরে পড়ছে, আমাদের গাড়িটা রাস্তার ধারের অন্ধকারে ঘাপটি মেরে দাঁড়িয়ে থাকছে। রাস্তা খালি হলে আবার চলা শুরু, চলার আগে ধাক্কা। এইভাবে আমরা 1-1.5 ঘন্টার রাস্তা 4 ঘন্টায় পার হয়ে রাত 9টার পর বাড়ি পৌঁছলাম। হর্ন আর হেডলাইটের টেনশনে বড়দার মুখটা তখন রাঙা আলুর মতো হয়ে গেছে। দাদা আর নীলুদার ধূলি ধূসর ক্লান্ত শ্রান্ত চেহারা। পিসেমশাই ঘরে ঢুকেই বললেন, গাড়িটায় কি কি গোলমাল আছে সেটা আজ ভালো করে বোঝা গেল। এবার সেগুলো সব সারাই সুরাই করে নিয়ে এর পরের বার আমরা এই জিপটা নিয়ে রাজগীর নালন্দা বেড়াতে যাব। দাদা আর নীলুদা আর্তনাদ করে উঠল, গাড়িতে ধাক্কা দিতে দিতে মাইথন পর্যন্ত যাওয়া আসা করেছি, রাজগীর নালন্দা আর নয়। শুধুমাত্র সুদীপ তার তাপসী তখনও ফিক ফিক করে হাসছিল।